নমস্কার সবাইকে। আজকে একটি বিশেষ ভিডিও যারা এডিআরই এক্সাম দিচ্ছেন গত 15ই সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বরে যে এক্সামটি হয়েছিল গ্রেড 3 10+2 লেভেলের, সেই লেভেলে যে জিকে এসেছিল সেই জিকে থেকে আমি সবগুলা প্রশ্ন নিয়েছি। 60 মার্কস ছিল জিকেতে, 60 মার্কস। অনেকে এই 60 মার্কসের জন্যই ক্লিয়ার করতে পারেন না, তাই জিকেটাকে নিয়ে এলাম। যারা দিয়েছেন এক্সাম 15ই সেপ্টেম্বর একটু মিলিয়ে নেবেন নিজের আনসার শিটের সঙ্গে। আর যারা গ্রেড 4 এক্সাম দিচ্ছেন বা আসাম পুলিশের জন্য অ্যাপ্লাই করেছেন, এক্সাম দিবেন, তাদের জন্য জিকেটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আরেকটা কথা, যদি ভালো লাগে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন, যদি ভালো লাগে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন। আরেকটি কথা সঙ্গে অ্যাড করে দিচ্ছি, সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন যারা এই এক্সামে বসছে, তাহলে সবার সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও নিজের জিকেটাকে একটু হলেও ইমপ্রুভ করতে পারবো। যাই হোক, শুরু করি আজকের প্রথম প্রশ্নটি নিয়ে। প্রথম প্রশ্ন দেখেন, 15 সেপ্টেম্বরে যে পরীক্ষা এসেছিল সেই প্রথম কোয়েশনটা ছিল, হোয়াট ওয়াজ দ্য লাস্ট ক্যাপিটাল অফ আহুম কিংডম? আহুম রাজত্বের শেষ রাজধানী কোনটি বা কোথায় ছিল? আনসার হবে যোরহাট। যারা যোরহাটে টিক করেছেন তারা সম্পূর্ণ শুদ্ধ আনসার করেছেন, আনসারটি হবে যোরহাট। আরেকটা প্রশ্ন সঙ্গে বলে দিই, আপনারা কমেন্ট বক্সে লিখবেন আহুম রাজত্বের শেষ রাজা কে ছিলেন। রিলেটেড প্রশ্ন আমাদের পড়তে হবে, তাই যে প্রশ্নগুলো আপনারা পাবেন শুধু তাই মুখস্থ করবেন না, তার সঙ্গে রিলেটেড কী আছে সেটাও কিন্তু ভালো করে আপনারা প্র্যাকটিস করে যাবেন, দেখবেন এক্সাম খুব ভালো হবে। নাম্বার টু দেখেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শ্রীমন্ত শঙ্করদেবস গ্র্যান্ডমাদার? মানে শ্রীমন্ত শঙ্করদেবের পিতামহীর নাম কী ছিল? পিতামহীর মানে ঠাকুমার নামটা কী ছিল? আনসার হবে খেরসুতি। যারা খেরসুতি দিয়েছেন একদম শুদ্ধ আনসার। নেক্সট নাম্বার 3, হু ওয়াজ দ্য নোন অ্যাজ দ্য লায়ন অফ মহীশূর? মহীশূরের সিংহ বলতে আমরা কাকে চিনি বা মহীশূরের সিংহ বলে আমরা কাকে জানি? আনসারটা হবে টিপু সুলতান। আনসারটা টিপু সুলতান। নেক্সট দেখুন নাম্বার 4, হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ জালিয়ানওয়ালাবাগ? জালিয়ানওয়ালাবাগ ভারতের কোন রাজ্যে অবস্থিত? আমরা সবাই পড়েছিলাম ছোটো ক্লাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে, কেন হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, একটু পড়ে নেবেন ভালো করে। আর সেটা কোন স্টেট? সেই স্টেটটা হলো পাঞ্জাবে। জালিয়ানওয়ালাবাগ কোন জায়গায় অবস্থিত? পাঞ্জাবে। নাম্বার 4 পর্যন্ত করলাম, এখন দেখি নাম্বার 5-এ কী আছে। নাম্বার 5 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ওয়াজ এ পার্ট অফ দ্য অ্যাক্সিস গ্রুপ ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার 2? নিচের দেশগুলির মধ্যে কোনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষ শক্তির অংশ ছিল? অনেকগুলো 4টা দেশের নাম ছিল, সেটার থেকে সঠিক আনসার হলো জাপান। যারা জাপানের টিক করে দিয়ে এসেছেন একদম শুদ্ধ করে দিয়েছেন। আবারও বলছি, ভালো করে মিলিয়ে নিন, দেখে নেবেন কত পেয়েছেন কত না। একদম 60টি আনসার, 60টি কোয়েশনের 60টি পারফেক্ট আনসার নিয়ে এসেছি আপনাদের জন্য, যারা 15 সেপ্টেম্বরে এক্সাম দিয়েছেন এবং 29-এ দেবেন। দেখুন এই রিলেটেড থাকবে, এই রিলেটেড কিছুটা হলেও থাকবে। আর গ্রেড 4-এ তো এই রিলেটেড ভালো করে প্র্যাকটিস করে যেও, নিশ্চয়ই আমার মনে হয় এখান থেকে কিছুটা একটা লাভবান হবে। যাই হোক, নেক্সট নাম্বার 6, দ্য রুইন্স অফ আঙ্কর ওয়াট আর ইন হুইচ কান্ট্রি? আঙ্কর ওয়াট এর ধ্বংসাবশেষ কোন দেশে আছে? কোন দেশে আঙ্কর ওয়াটের ধ্বংসাবশেষ পাওয়া যায়? প্রশ্ন অনেকগুলো অপশন থাকবে, আনসারটা হলো কম্বোডিয়া। কোন দেশে পাওয়া যায়? কম্বোডিয়া দেশে পাওয়া যায়। এটা একটু ভালো করে দেখে যাবে কিন্তু। নেক্সট হলো, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডাজ আসাম শেয়ার ইন্টারন্যাশনাল বর্ডার উইথ? আমাদের আসাম ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে কার সঙ্গে?
নাম্বার এ অপশনে ছিল ভুটান অ্যান্ড চায়না, বি ছিল চায়না অ্যান্ড বাংলাদেশ, সি ছিল বাংলাদেশ অ্যান্ড ভুটান, ডি ছিল মায়ানমার অ্যান্ড বাংলাদেশ। আনসারটা কী হবে? আনসারটা হবে সি, বাংলাদেশ অ্যান্ড ভুটান। বাংলাদেশ অ্যান্ড ভুটান হবে আনসারটা। নাম্বার 8, if an airplane is flying directly from Chennai towards Guwahati, in which direction is it flying? কি বলা হয়েছে, যদি একটা বিমান চেন্নাই থেকে গুয়াহাটির দিকে সরাসরি উড়ে যায় তবে সেটা কোন দিকে যাচ্ছে? একটু ভালো করে মনে রাখবেন, চেন্নাইটা কি? সাউথ ইন্ডিয়া। চেন্নাই ভারতের কোন দিকে পড়ে? দক্ষিণ দিকে। তাই আনসারটা হবে কি? ফ্রম সাউথ টু ইস্ট। আর আমাদের গুয়াহাটি কোন দিকে পড়ে? ইস্ট, নর্থ ইস্টের মধ্যে পড়ে। এইগুলো টেকনিক্যালি কিছুটা একটু আইডিয়া করবেন তাহলে দেখবেন যে আনসার করতে অনেক সুবিধা। এখন যদি চেন্নাই ছাড়া অন্য কোনো দিতে পারে, হ্যাঁ, সেই জন্য বলছি আমাদের ভারতের ম্যাপটা ভালো করে দেখে যাবেন। আর চতুর্সীমাটা আমাদের ভারতের চতুর্সীমাটা একটু পড়ে যাবেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি কি আছে, কোন কোন শহর, কোন কোন স্টেট আমাদের ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের দিকে আছে, একটু ভালো করে দেখবেন, অনেক লাভবান হবেন। নাম্বার 8 পর্যন্ত দেখেছি, এখন দেখি নাম্বার 9। 9 নম্বরে দেখুন, হোয়াট ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া? ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি? ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি? আগে সাউথেরটা বলেছিলাম, এখন দেখেছেন যে পশ্চিমতম দিয়েছে, তাই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকের কোন কোন রাজ্য আছে সেগুলো একটু পড়ে যাবেন কিন্তু একটু ভালো করে, হ্যাঁ। অপশন এতে ছিল রাজস্থান, অপশন বি পাঞ্জাব, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি গুজরাট। যারা অপশন ডি গুজরাট দিয়েছেন তাদের আনসার একদম শুদ্ধ, সেই জন্য বলছি একবার মিলিয়ে নেবেন, কত পেয়েছেন জেনে নেবেন। আর একটু শেয়ার করে দিন, সবাই একটু শেয়ার করে দিন, আর একটা লাইক, একটু কমেন্টস করবেন কিন্তু, হ্যাঁ, তাহলে আমাদেরও ভালো লাগে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও বানাতে। সঙ্গে থাকুন। আপনাদের এক্সাম 27 তারিখ শুনেছি, 27 অক্টোবর। 27 অক্টোবর পর্যন্ত সঙ্গে থাকুন, দেখবেন অনেকটা লাভবান হবেন। অনেক কিছু নিয়ে আসবো, সঙ্গে থাকুন, ভালো করে পড়ুন, জব তো পেতেই হবে সবার। 10 নম্বর দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং পিকস ডাজ নট বিলং টু দ্য হিমালয়াস? নিচের কোন শৃঙ্গটি হিমালয়ের অন্তর্গত নয়? বলেছে কিন্তু বারবার বলছি, হিমালয়ের অন্তর্গত নয়, ডাজ নট। কোয়েশনে দেখবেন ডাজ থাকবে বা ডাজ নট থাকবে, ডাজ নট মানে নয়। তে অপশনে অন্নপূর্ণা, অপশন বি কাংটো, অপশন সি আনামুদি, অপশন ডি কামেত। তাহলে আনসারটা কী হবে? অপশন সি আনামুদি। নিচের কোন শৃঙ্গটি হিমালয়ের অন্তর্গত নয়? আনামুদি, মানে বাকিগুলো হিমালয়ের অন্তর্গত। এভাবেও কিন্তু ভালো করে পড়ে যাবেন, হিমালয়ের অন্তর্গত নয় বলেছে সেই জন্য আনামুদি। তাহলে বাকিগুলা কি? বাকিগুলা হিমালয়ের অন্তর্গত। এভাবে দিতে পারে, ডাজ নট দিয়েছিল, এবার ডাজ দিতে পারে, আর এখান থেকে যে কোনো একটা অপশন দিয়ে দিতে পারে। এখান থেকে যে কোনো একটা অপশন দিয়ে দেবে, আর বাকিগুলা আদার্স অপশন দেবে। তাহলে এখান থেকে 3টা থেকে যে অপশন থাকবে সেটাই হবে অ্যান্সার। নাম্বার 11, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ লোকেটেড ইন দ্য সিস নেয়ার হুইচ কন্টিনেন্ট? প্রশ্নটাতে কী বলেছে? বৃহৎ প্রবাল প্রাচীর মানে গ্রেট ব্যারিয়ার রিফ, বৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাদেশের নিকটবর্তী সমুদ্রে অবস্থিত? কোন মহাদেশের নিকটবর্তী সমুদ্রে অবস্থিত? মহাদেশ এর উত্তর আমেরিকা মানে নর্থ আমেরিকা, বি অস্ট্রেলিয়া, সি আফ্রিকা, ডি ইউরোপ। এই 4টা মহাদেশের মধ্যে কোন মহাদেশের মধ্যে পড়ে? আনসারটা হবে বি অস্ট্রেলিয়া হবে আনসার, বি আনসার অস্ট্রেলিয়া। 11 নেক্সট আমরা যাব 12 নম্বরে। 12 নম্বরে আমরা দেখি,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মাউন্টেন রেঞ্জ অফ সাউথ আমেরিকা? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মাউন্টেন রেঞ্জ অফ সাউথ আমেরিকা? নিচের কোনটি দক্ষিণ আমেরিকার পর্বতমালা? নিচের কোনটি দক্ষিণ আমেরিকার পর্বতমালা? সেই জন্য বলছি একটু ওয়ার্ল্ড জিকেটাও একটু পড়ে যাবেন, শুধু ইন্ডিয়ান জিকে বা আসাম জিকেটা পড়লে হবে না, ওয়ার্ল্ড জিকেটাও আমাদের পড়তে হবে। অপশন এ আন্দিজ, অপশন বি কারাকোরাম, অপশন সি আলপস, অপশন ডি ককেশাস। তাহলে আনসার কি হবে? এ হবে। এ অপশনে কী দেওয়া ছিল? অ্যান্ডিস, ANDES। অপশন এ হবে রাইট আনসার। যারা অপশন এ দিয়েছেন এক্সামে কোনো মার্কস কাটা যাবে না, কোনো নেগেটিভ মার্কসের ভয় নেই, অপশনে কারেক্ট আনসার। এরপর দেখি নাম্বার 13, দ্য গেইন্ড ওয়েভস কজড বাই volcanic eruptions or earthquakes under the sea are known as। সমুদ্রের নিচে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া মহাকায় মানে খুব বিশাল বা বড় তরঙ্গকে কি বলে? বিশাল সমুদ্রের মধ্যে, মনে রাখবে সমুদ্রের মধ্যে এটা এত কিছু পড়ার দরকার নেই, শুধু দেখবে যে সমুদ্রের মধ্যে সৃষ্টি হয় এক বিশাল তরঙ্গ, তাকে কি বলে? সুনামি বলে। তাকে সুনামি বলে। সমুদ্রের মধ্যে যে বিশাল তরঙ্গ সৃষ্টি হয় তাকেই সুনামি বলে। সেটার সঙ্গে রিলেটেড হলো, সেটা কিসের জন্য হয়? আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ভূমিকম্পের ফলে। যখন সমুদ্রের নিচে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় বা ভূমিকম্প হয় তখনই সুনামি দেখা যায়। এটাও কিন্তু এটার সঙ্গে রিলেটেড, তাই ভালো করে পড়ে যাবে। নেক্সট নাম্বার 14, হু ইজ দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা? রাজ্যসভার অধ্যক্ষকে? লোকসভা রাজ্যসভা আছে, হ্যাঁ, দুটি সদন আছে। রাজ্যসভার অধ্যক্ষকে? রাজ্যসভার অধ্যক্ষ হলেন দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমাদের রাজ্যসভার অধ্যক্ষ। সঙ্গে সঙ্গে একটা জিনিস বলি যে কমেন্ট বক্সে লিখুন যে লোকসভার অধ্যক্ষকে। হু ইজ দ্য চেয়ারম্যান অফ লোকসভা, প্লিজ কেউ মিস করবেন না। তাতে কী হবে জানেন? আপনার একটা কমেন্টে অন্য একটা মানুষের আনসার মনে থাকবে, প্লাস আপনারও মনে থাকবে। এক্সামে যখন গিয়ে বসবেন না, যখন এক্সামে গিয়ে বসবেন তখন দেখবেন যে যেগুলো আপনি কমেন্টস বক্সে আনসার দিয়েছেন সেখান থেকে রিলেটেড কিছু একটা এসে গেছে আর আপনি লাভবান হয়েছেন। সঙ্গে সঙ্গে একটু লিখুন তো রাজ্যসভার টোটাল সিট কত আর লোকসভার টোটাল সিট কত। আমি একটা ভিডিও নিয়ে আসব নিউ পার্লামেন্ট নিয়ে, ভালো করে সব কিছু জিনিস সেটাতে মেনটেন করব। আপনারা সঙ্গে থাকবেন, যতদিন পর্যন্ত না এক্সাম দিচ্ছেন সঙ্গে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন আমার চ্যানেল থেকে। নাম্বার 15-এ যাই। হু অ্যাডমিনিস্ট্রেটর দ্য ওথ অফ অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? পাঠ করান উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি। কে পাঠ করান? উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, মানে দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। 15 নম্বর পর্যন্ত আমরা করেছি। চলুন নাম্বার 16-এ যাই। নাম্বার 16-এ আছে হুইচ অফ দ্য ফলোয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ আসাম ইজ ইউজুয়ালি মেড অফ ব্যাম্বো? নিচে উল্লেখিত অসমের কোন বাদ্যযন্ত্রটি সাধারণত বাঁশ দিয়ে তৈরি হয়েছিল? একটা স্টুডেন্ট আমাকে বলেছিল সে যে দুতারা দিয়েছে, দুতারা, সেটা ভুল। ও বললো দুতারার মধ্যেও তো বাঁশ থাকে, কিন্তু এটা ভুল। নিচে উল্লেখিত অসমের কোন বাদ্যযন্ত্রটি সাধারণত বাঁশ দিয়েই তৈরি হয়? হ্যাঁ, অপশন এ ডবা, অপশন বি মৃদঙ্গ, অপশন সি দোতারা, অপশন ডি টোকা। আনসার হবে টোকা। অপশন ডি হবে আনসার, অপশন ডি হবে আনসার, টোকা। যারা টোকা দিয়েছেন একদম শুদ্ধ দিয়েছেন, একবার মিলিয়ে নিন। যারা 15তে এক্সাম দিয়েছেন ভালো করে একটু মিলিয়ে নিন, দেখুন আনসারগুলা। নাম্বার 17-এর মধ্যে এসেছে হোয়ার ইজ দ্য টোকাই টি রিসার্চ সেন্টার লোকেটেড?
টোকলাই চা বাগানটা বা টোকলাই চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? টোকলাই চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত, কোন জায়গায় অবস্থিত? সেটা হবে যোরহাট। মোবাইলের স্ক্রিন থেকে পড়ছি তাই একটু একটু অ্যাডজাস্ট করে নেবেন। নাম্বার 18, দ্য গীতা প্রেস, এ ইউনিট অফ গোবিন্দ ভবন কার্যালয় ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? প্রশ্নটা কি ছিল? দ্য গীতা প্রেস, এ ইউনিট অফ গোবিন্দ ভবন কার্যালয় ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? গীতা প্রেস গোবিন্দ ভবন কার্যালয়ের একটি ভাগ কোন রাজ্যে অবস্থিত? কয়েকটা রাজ্যের নাম ছিল, উত্তরপ্রদেশ ছিল, আসাম ছিল। তো আসাম দেখার সঙ্গে সঙ্গে অনেকে আসাম করে দিয়েছেন, সেটা আসাম হবে না, সেটা উত্তরপ্রদেশ হবে। আনসারটা হবে উত্তরপ্রদেশ। যারা উত্তরপ্রদেশ দিয়েছেন একদম ঠিক দিয়েছেন। নাম্বার 19, অ্যান আওয়ার ডিউরিং এ ডেজ, পার্লামেন্টের কথা বলা হয়েছে, পার্লামেন্টের কথা। অ্যান আওয়ার ডিউরিং এ ডেজ সেশন হোয়েন কোয়েশ্চনস ওর ইস্যুস may be raised without prior notice in the Indian Parliament is called? কোনো একটি দিনের অধিবেশন চলাকালীন একটি নির্দিষ্ট ঘণ্টায় যখন প্রশ্ন বিষয়গুলি ভারতের সংসদে পূর্ব অবগতি ছাড়া উত্থাপিত হতে পারে তাকে কি বলে, বা সেই সময়টাকে আমরা কি বলে জানি? সেই সময়টা হলো, দেখুন, শূন্যকাল। এই যে অপশনে ছিল, দেখুন লাস্টে আবার যাই, একটু অপশন যাই। ফ্রিডম আওয়ার ছিল, লাঞ্চ আওয়ার ছিল, জিরো আওয়ার ছিল, পার্টি আওয়ার ছিল। সেটা হবে জিরো আওয়ার। জিরো আওয়ার মানে শূন্যকাল। এখন চলুন দেখি নাম্বার 20। নাম্বার 20তে দেখো, হু ইজ দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ? হু ইজ দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ? নীতি আয়োগের অধ্যক্ষকে আমাদের প্রাইম মিনিস্টার। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নীতি আয়োগের অধ্যক্ষ। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী হলেন নীতি আয়োগের অধ্যক্ষ। একটু ভালো করে পড়ে যাবে, ক্লাস 10-এর সমাজবিদ্যা বইয়ের মধ্যে আছে, ক্লাস 10-এর এসএসটি বুকের লাস্ট লেসন, মেবি লাস্ট লেসনে আছে যে নীতি আয়োগ সম্পর্কে, নীতি আয়োগ কবে ঘটেছিল, কবে না, এইগুলো সব একটু নীতি আয়োগ সম্পর্কে একটু ভালো করে পড়ে যাবে। সেখান থেকে একটা কোয়েশ্চন আসার খুব সম্ভাবনা আছে। নাম্বার 21, the Numaligarh refinery is in which district of Assam? নুমলিগড় শোধনাগার আসামের কোন জেলায় অবস্থিত? গোলাঘাটে। কোন জেলায় অবস্থিত? গোলাঘাটে। The international festival কুল্লু দশেরা is celebrated in which state? কুল্লু দশেরাটা কোন স্টেটে করা হয়? আন্তর্জাতিক উৎসব কুল্লু দশেরাটা কোন স্টেটে, কোন রাজ্যে পালিত হয়? স্টেটটির নাম হলো হিমাচল প্রদেশ। যারা হিমাচল প্রদেশ দিয়েছেন একেবারেই সঠিক দিয়েছেন, 1 মার্ক এখানে পেয়ে যাবেন। কুল্লু দশেরা উৎসব সম্পর্কে আরও কিছু পড়ে যাবেন কিন্তু, আর কোন স্টেটের স্পেশাল উৎসবটা কী সেটাও একটু পড়ে যাবেন। কোন কোন স্টেটের স্পেশাল উৎসব কী সেটাও ভালো করে পড়ে যাবেন। সেখান থেকে একটা আসার খুব সম্ভাবনা, রিলেটেড থাকে কিন্তু, যেগুলো এসেছে সেইগুলো থেকে রিলেটেড থাকবে, এই জন্য একটু ভালো করে পড়ে যাবেন, লাভবান হবেন। 23 নম্বরে দেখি, দ্য বেরিং স্ট্রেইট সেপারেটস হুইচ টু ল্যান্ড ম্যাসেস? বেরিং প্রণালী কোন দুটি স্থলভাগকে পৃথক করে? কোন দুটি স্থলভাগকে বেরিং প্রণালীটা আলাদা করে, পৃথক করে মানে আলাদা করে? আনসার হবে দ্য ইউএসএ অ্যান্ড রাশিয়া। দ্য ইউএসএ অ্যান্ড রাশিয়া। যারা ইউএসএ অ্যান্ড রাশিয়া টিক করেছেন একেবারেই শুদ্ধ করেছেন। এগুলো একটু ভালো করে দেখবেন, এইগুলো রিলেটেড কিন্তু দেখবেন, রিলেটেড অনেক কিছু থাকে কিন্তু। চলুন 23 নম্বর হয়ে গেছে, এখন 24 নম্বরে যাই। নাম্বার 24-এ আছে, হু রুট দ্য লিরিক্স অফ অলকানন্দা সাং বাই শঙ্কুরাজ কুয়ার? শঙ্কুরাজ কুয়ারের গাওয়া অলকানন্দা গানটি কার লেখা? এই প্রশ্নটা এসেছিল মৈত্রেয়ী পাঠর। মৈত্রেয়ী পাঠর এই গানটি, এই লিরিক্সটি লিখেছিলেন। নাম্বার 25, দ্য রিয়েল নেম অফ ক্রাইম থ্রিলার রাইটার রঞ্জু হাজারিকা। রঞ্জু হাজারিকার আসল বা প্রকৃত নাম কি? নামটা হবে কুমুদচন্দ্র হাজারিকা। কুমুদচন্দ্র হাজারিকা রঞ্জু হাজারিকার আসল নাম। এটা এসেছিল 15 তারিখে
এখানে 60টা কোয়েশ্চন, 60টি কোয়েশ্চনে 60টি কোয়েশ্চনই আমি নিয়ে এসেছি, যেটা 15 সেপ্টেম্বর এক্সাম অলরেডি হয়ে গেছে সেই কোয়েশ্চন আনসার নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? কারণ এই কোয়েশ্চনে লাস্ট এডিআরই যখন হয়েছিল 1-1.5 বছর আগে, 2 বছর আগে, তখন যেগুলো ছিল সেখান থেকে জিকে থেকে 60টা কোয়েশ্চন রিপিট করেছে। সেই জন্য নিয়ে এসেছি যাতে আপনারা এখন তো লাভবান হবেন, এবং যারা 1-2 মার্কের জন্য ক্লিক করতে পারবেন না, তারা নেক্সটের জন্য অনেক ভালো প্রিপারেশন করতে পারবেন, এবং একেবারেই নেক্সটে এডিআর যখন দেবেন বা যে কোনো আসাম গভর্নমেন্টের এক্সাম দেবেন একবারেই তখন পাস করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, দ্য রিয়েল নেম অফ ক্রাইম থ্রিলার বলেছিলাম না, রঞ্জু হাজারিকার। এখন যদি বলে যে রঞ্জু হাজারিকা কী ধরনের লিখতেন, কী ধরনের লেখা উনি লিখতেন, তাহলে কী হবে? ক্রাইম থ্রিলার। এইভাবে একটু ঘুরিয়ে পিছিয়ে একটু ভালো করে রিভিশন করবেন। নাম্বার 26, হু রোট দ্য চিলড্রেন্স বুক শান্তশিষ্ট হৃষ্টপুষ্ট মহাদুষ্ট? ছোটদের পুস্তক শান্তশিষ্ট হৃষ্টপুষ্ট মহাদুষ্ট কার লেখা? ভবেন্দ্রনাথ শইকীয়া। কে লিখেছেন? ভবেন্দ্রনাথ শইকীয়া। আরেকটা প্রশ্ন সেখান থেকে রিলেটেড করছি, ভবেন্দ্রনাথ শইকীয়ার লেখা পুস্তকটির নাম কি? শান্তশিষ্ট হৃষ্টপুষ্ট মহাদুষ্ট। আরেকটা প্রশ্ন সেখানে হতে পারে, শান্তশিষ্ট হৃষ্টপুষ্ট মহাদুষ্ট পুস্তকটি কাদের জন্য তৈরি করা হয়েছিল? ছোটদের জন্য, বাচ্চাদের জন্য এই পুস্তকটি তৈরি করা হয়েছিল। এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পড়ে নেবেন। নাম্বার 27, কাঞ্চিপুরম শাড়ি ইজ প্রডিউসড ইন হুইচ স্টেট? কাঞ্চিপুরম শাড়ি কোন রাজ্যে উৎপাদিত হয়? তামিলনাড়ু রাজ্যেতে। কোন রাজ্যতে? তামিলনাড়ু রাজ্যেতে। এই জন্য একটু ভালো করে অন্যগুলোও দেখে নেবেন। হ্যাঁ, আসাম রাজ্যে কী কী শাড়ি পাওয়া যায় বা ভালো শিল্প কী, হ্যাঁ, আসামের আশেপাশে যেগুলো রাজ্য আছে সেই রাজ্যতে কী কী ভালো ভালো জিনিস পাওয়া যায়, বিখ্যাত জিনিস কী, সেটা একটু পড়ে নেবেন। 28 কী আছে দেখি, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এ ফেমাস পেইন্টার? ফেমাস পেইন্টার কে? 4টা অপশন, ভিনসেন্ট ভ্যান গো, জন লার্নার, বব মার্লে আর মার্লন ব্রন্ডো। এখান থেকে অ্যান্সারটা কী হবে? ভিনসেন্ট মনে রেখে দেবেন। ভিনসেন্ট মনে রেখে যাবেন যে ফেমাস পেইন্টার একজন কে ছিল? লিওনার্দো দা ভিঞ্চি। এই ভিনসেন্ট এগুলো মনে রাখবেন যে এরাই হলেন ফেমাস পেইন্টার। নেক্সট দেখি 29 কী দিয়েছি। 29, ইন হুইচ স্পোর্ট ডু তানিয়া চৌধুরী অ্যান্ড নয়নমণি শইকিয়া ফ্রম আসাম রিপ্রেজেন্ট ইন্ডিয়া? অসমের তানিয়া চৌধুরী এবং নয়নমণি শইকিয়া কোন খেলায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন বা ভারতের প্রতিনিধিত্ব করেন? লন বলস। আনসারটা হবে কি? লন বলস। অনেক কিছু থাকতে পারে, ব্যাডমিন্টন সঙ্গে থাকতে পারে, টেবিল টেনিস থাকতে পারে, এই জন্য একটু ভালো করে দেখে যাবেন যে লন বলস হলো তানিয়া চৌধুরী আর নয়নমণি শইকিয়া। নেক্সট কি দেখি, নাম্বার 30, আইডেন্টিফাই দ্য ব্যাডমিন্টন প্লেয়ারকে? ব্যাডমিন্টন প্লেয়ারকে চিহ্নিত করার জন্য বলা হয়েছে, 4টা নাম দেওয়া আছে। 1 নম্বর দীপা কর্মকার, বি পুল্লেলা গোপীচাঁদ, সি সানিয়া মির্জা, ডি লিয়েন্ডার পেস। তাহলে প্রথমে দেখো যে সানিয়া মির্জা আর লিয়েন্ডার পেস তো হবেই না, কারণ ওরা হলো টেনিস প্লেয়ার, ব্যাডমিন্টন প্লেয়ারের কথা বলা হয়েছে, সেই জন্য এ বা বি হবে। পুল্লেলা গোপীচাঁদ হলো এটা রাইট আনসার, ব্যাডমিন্টন প্লেয়ার। এখন দীপা কর্মকার কোন খেলার সঙ্গে জড়িত সেটাও পড়ে যাবেন, সেটা আমাকে একটু কমেন্ট করুন 30 লেখে। আনসার নাম্বার 30 লেখে দীপা কর্মকার কোন খেলার সঙ্গে জড়িত একটু কমেন্ট বক্সে লিখুন, তাহলে আপনারও মনে থাকবে দীপা কর্মকার আর অন্যরাও উপকৃত হয়ে যাবে। তাই সবাইকে অনুরোধ করছি আনসারটা কমেন্ট বক্সে দেওয়ার জন্য। নাম্বার 31 দেখি কী দেওয়া আছে, ইন হুইচ স্পোর্ট ইন্ডিয়া ডিড নট উইন এ মেডেল এট 2020 টোকিও অলিম্পিক? 2020 সালের টোকিও অলিম্পিকে ভারত কোন খেলায় পদক জিতেনি? কোন খেলায় ভারত
কোনো পদক পায়নি। অনেকগুলো অপশন থাকবে, 4টা অপশন থাকবে, এর মধ্যে যে টাইকোন্ডো যদি অপশন থাকে তাহলে টাইকোন্ডোটাই দিয়ে দেবেন। টাইকোন্ডো ছিল অপশনের মধ্যে। যারা টাইকোন্ডো টিক করেছেন, আনসার দিয়েছেন, একেবারেই শুদ্ধ আনসার। চলুন, 31টা হয়ে গেছে, 32 নম্বরে কী আছে একটু দেখি। 32তে দ্য ডায়মন্ড লিগ ইজ অ্যান অ্যানুয়াল সিরিজ অফ কম্পিটিশন ইন হুইচ এরিয়া। বার্ষিক প্রতিযোগিতার শৃঙ্খলা ডায়মন্ড লিগ কোন খেলার সঙ্গে জড়িত? ডায়মন্ড লিগ? ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস। একটু সঙ্গে দেখে যাবেন ফুটবলের সঙ্গে জড়িত কোনগুলো, ক্রিকেটের সঙ্গে জড়িত কোনগুলো, রঞ্জি ট্রফি কী, দিলীপ ট্রফি কী, এইগুলোও কিন্তু একটু সঙ্গে পড়ে যাবেন। রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি এগুলো একটু ভালো করে পড়ে গেলে, এইরকম যদি কিছু খেলা সম্পর্কে আপনি পড়ে যান তাহলে আনসার আসবেই, সেখান থেকে আপনি মার্কসও ক্যারি করতে পারবেন। নাম্বার 33, আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি ম্যাচড পেয়ার। ভুলভাবে মেলানো হয়েছে সেই জোড়াটি চিহ্নিত করুন। ভুলভাবে মেলানো, দেখো অপশন এতে দেওয়া আছে স্টিফেন এডওয়ার্ড ক্রিকেট, ব্রায়ান ওয়ার্ক লন টেনিস, টাইগার উড গলফ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফুটবল। আমরা যারা ক্রিকেট দেখি তার আমরা কোনো দিনও নাম শুনিনি যে স্টিফেন এডওয়ার্ড। কোনো প্লেয়ারের এমন নাম শুনিনি যে স্টিফেন এডওয়ার্ড বলে কোনো প্লেয়ার কোনো দেশে আছে। কয়টা দেশে ক্রিকেট ইন্টারন্যাশনাল বেশি থেকে বেশি খেলে? 20টা কান্ট্রি হবে ম্যাক্সিমাম, যে যারা ইন্টারন্যাশনালে মোটামুটি মানে ওয়ার্ল্ড কাপে তারা আসে, 20টা দেশ হবে। সেই 20টা দেশের মধ্যে কখনো আমরা স্টিফেন এডওয়ার্ড বললে কোনো নাম শুনতেই পাইনি। সেই জন্য ভুলভাবে মেলানো হয়েছে, আনসারটি হবে এ, স্টিফেন এডওয়ার্ড ক্রিকেট। বাকিগুলো ঠিক আছে, সেইগুলোও শিখে নিও, কারণ হলো এইগুলো থেকেও কোয়েশন দিতে পারে। এখানে দিয়েছে ইনকারেক্ট, মনে রাখবে ইনকারেক্ট দিয়েছে। যদি কারেক্টলি দিত আর সেখান থেকে 3টা ইনকারেক্ট থাকতো আর একটা থাকতো কারেক্ট, টাইগার উড দিয়ে দিত আর গলফ, তাহলে সেটাই ছিল সঠিক আনসার। এভাবে রিলেটেড কিন্তু পড়ে যাবে। নেক্সট 34, হোয়ার ইজ দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল লোকেটেড? রাষ্ট্রীয় সমর স্মারক বা স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত? কোন জায়গায় অবস্থিত? নিউ দিল্লিতে। যারা নিউ দিল্লি দিয়েছেন একেবারেই শুদ্ধ দিয়েছেন। অনেকে আরও কী অপশন টিক করেছেন ভুল হয়ে গেছে, কিন্তু এখন কিছু করার নেই। নেক্সট এক্সামের জন্য ভালো করে প্রিপেয়ার থাকুন। নিউ দিল্লি হলো সঠিক আনসার, যারা নিউ দিল্লি করেছেন একদম শুদ্ধ। নেক্সট 35, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মিশন বসুন্ধরা অফ দ্য গভর্নমেন্ট অফ আসাম রিলেটেড টু? বসুন্ধরা আমরা বলতে কী বুঝি? মাটি, পৃথিবী, এগুলো তো বুঝি। তো এই যে স্কিমটা আসাম গভর্নমেন্টের কিসের সঙ্গে রিলেট করে, কিসের সঙ্গে জড়িত, কিসের সঙ্গে? ল্যান্ড রেকর্ডস অ্যান্ড ল্যান্ড রেভিনিউ। যারা টিক করেছেন একেবারেই শুদ্ধ আনসার দিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। এখনও যারা শেয়ার করেন একটু শেয়ার করে দিন, লাইক সাবস্ক্রাইবটা একটু করলে ভালো হয়, মোটিভেশন পাওয়া যায়। যাই হোক, চলুন 35 হয়ে গেছে, 36-এ যাই। 36-এ, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন ইজ নট ইন দ্য বিজনেস অফ কমার্শিয়াল ভেহিকেলস? কোনটি, নিচে দেওয়া কোনটি কমার্শিয়াল ভেহিকেলসের বিজনেস করে না? 4টা অপশন। অপশন এ L&T হবে, লারসেন অ্যান্ড টুরবো। কারণ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা তো ভেহিকেল, ফোর্স মোটরসও ভেহিকেল, টাটা মোটরসও ভেহিকেলস, তাহলে বাকি থাকলো লারসেন অ্যান্ড টুরবো হলো সঠিক আনসার। একটা কথা মনে রাখবেন যে লারসেন অ্যান্ড টুরবো সম্পর্কে একটু পড়ে যাবেন। লারসেন অ্যান্ড টুরবো হলো একটা কনস্ট্রাকশনাল বিজনেস, তারা করে বিল্ডিংস বানানোর কাজে, ওরা বড় বড় বিল্ডিংস বানানোর কাজে ওরা যোগদান দেয়। সেটা কি একটু ভালো করে পড়ে যাবেন। এখন দেখি 37-এ কী দেওয়া আছে। 37-এ হলো ইফ দ্য pH অফ দ্য লিকুইড ইজ 5.0 দেন দ্য লিকুইড ইজ, যদি কোনো লিকুইডের pH ভ্যালু যদি 5.0 হয় তবে সেটা কি হবে? সেটা হবে অ্যাসিডিক। কারণ
একটা জিনিস মনে রাখো, যদি বিলো 7 হয়, এখানে 5.0 দিয়েছে, তো যদি বিলো 7 যদি থাকে তাহলে সবসময় অ্যান্সার হবে অ্যাসিডিক। বিলো 7 থাকলে অ্যান্সার সবসময় অ্যাসিডিক, সেটা মনে রাখবে। কিন্তু 37 হলো। এখন দেখি 38-এ কী দেওয়া আছে। 38-এ দেওয়া আছে হু ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ অ্যান 1 জানুয়ারি 2024, মানে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স একটু পড়ে যাবে, 1-2টা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে। আমাদের দেশের ভাইস প্রেসিডেন্টকে, আমরা যারা ভারতীয়, আমাদের দেশের ভাইস প্রেসিডেন্টকে, উনি হলেন জগদীপ ধনকর। প্রেসিডেন্টের নামও পড়ে যাবে, প্রেসিডেন্ট তো জানো দ্রৌপদী মুর্মু। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এগুলো পড়ে যাবে। লোকসভার চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান, এগুলো একটু ভালো করে পড়ে গেলেই হলো। শিক্ষামন্ত্রীকে, সেন্ট্রালের শিক্ষামন্ত্রীকে, স্টেটের শিক্ষামন্ত্রী, হেলথ মিনিস্টার্স এগুলা, হোম মিনিস্টার্স এগুলো একটু ভালো করে পড়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। নাম্বার 39, হুইচ অফ দ্য ফলোয়িং বিলংস টু ক্লাস 1 ক্যাটাগরি অফ লেবার। লিভারের কী বলেছে, নিম্নলিখিত কোনটি প্রথম শ্রেণীর লিভারের অন্তর্গত। 4টা অপশন ছিল, সেখান থেকে অপশনটা হবে সিজার, মানে কাঁচি, যেটা দিয়ে কাপড় কাটা হয়, চুল কাটা হয়, সেই কাঁচিটা হলো ক্লাস 1 ক্যাটাগরির লিভার। সঙ্গে থাকুন, পুরো 60 কোয়েশ্চন আনসার আমরা সলভ করবো আজকে, সঙ্গে থাকুন। এখন 39 পর্যন্ত হয়ে গেছে। নাম্বার 40-তে দেখি কি আছে। নাম্বার 40-তে আছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ হুইচ কান্ট্রি, সেটা ওয়ার্ল্ড জিকে থেকে এসেছে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ হুইচ কান্ট্রি হ্যাজ এ হোয়াইট ক্রস ওভার রেড ব্যাকগ্রাউন্ড। কোন দেশের জাতীয় পতাকায় লাল পটভূমিতে একটি সাদা ক্রস আছে, সেটা হলো সুইজারল্যান্ড। যারা সুইজারল্যান্ড দিয়েছেন একেবারেই শুদ্ধ সঠিক আনসার দিয়েছেন। সেই জন্য বলছি যে কমপক্ষে 25 থেকে 30টা দেশের ফ্ল্যাগ সম্পর্কে ভালো করে নলেজ নেবেন। কমপক্ষে 25 থেকে 30টা দেশের ফ্ল্যাগ সম্পর্কে। ভারতের শত্রু যারা এবং ভারতের মিত্র যারা, এবং যে যে দেশের সঙ্গে ভারত বিজনেস করে আসছে, এবং ভারতের আশেপাশে যে দেশগুলো আছে, সেই দেশগুলোর ফ্ল্যাগ সম্পর্কে 25 থেকে 30টা দেশের ফ্ল্যাগ সম্পর্কে একটু ভালো করে পড়ে যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ দ্য আর্লিয়েস্ট কম্পিলেশন। নিচের কোনটি প্রাচীনতম সংকলন হিসেবে বিবেচিত। 4টা অপশন থাকবে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আনসারটা সবসময় হবে ঋগ্বেদ, সব থেকে প্রাচীন হলো ঋগ্বেদ। নেক্সট দেখি 42-তে কী আছে। হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ওয়াজ এ পার্ট অফ দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। নিচের কোন স্থানটি সিন্ধু সভ্যতার সঙ্গে জড়িত। নিচের কোন স্থানটি সিন্ধু উপত্যকা সভ্যতার অন্তর্গত বা জড়িত। সেটা হবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো অপশনে যে টিক যারা করেছেন একদম সঠিক আনসার করেছেন। চলুন নাম্বার 43-তে কী ছিল দেখি। নাম্বার 43-তে ছিল হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ইনভলভ ইন দ্য ব্যাটেল অফ ওয়াটারলু। ওয়াটারলুর যুদ্ধে কে জড়িত ছিলেন। ওয়াটারলুর যুদ্ধে কে জড়িত ছিলেন। ওয়াটারলুর যুদ্ধে ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট জড়িত ছিলেন। নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন ওয়াটারলুর যুদ্ধে। একটু সঙ্গে কমেন্ট করে যান প্লিজ। ওয়াটারলুর যুদ্ধ কবে হয়েছিল। ওয়াটারলুর যুদ্ধটা কবে হয়েছিল সেটাও দিতে পারে কিন্তু পরীক্ষাতে, এই জন্য এটা একটু কমেন্ট করে যান ওয়াটারলুর যুদ্ধ কবে হয়েছিল। নাম্বার 44-এ দেখি কী আছে। নাম্বার 44-এ ভৈরবকুণ্ড ইজ এ ট্রাইজাংশন অফ। ভৈরবকুণ্ড কোন 3টি স্থানের সংযোগস্থল। কোন 3টি স্থান মিলে ভৈরবকুণ্ড যুক্ত হয়েছে। সংযোগস্থল কোন 3টা স্থান। প্রথমটা হবে আসাম, ভুটান আর অরুণাচল প্রদেশ। আসাম, ভুটান, অরুণাচল প্রদেশ মিলিয়ে ভৈরবকুণ্ড সংযোগস্থলটা হলো আসাম, ভুটান এবং অরুণাচল প্রদেশে। যে এই অপশনে টিক করেছেন সেটা একদম রাইট আনসার। চলুন 44 হয়ে গেল। 45 দেখি কী আছে। 45-এ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ জেনারেলি সল্টি ইন টেস্ট। নিচের কোনটি সাধারণত স্বাদে লবণাক্ত। একদম ছোটো ক্লাসের সাগরের জল আমরা জানি লবণাক্ত। সি ওয়াটার হবে অ্যান্সার। 46 হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ
ইজ ইন নর্থ ইস্ট ইন্ডিয়া? নিচের পর্বতগুলোর মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতে অবস্থিত? 3-4টা নাম ছিল, সেখান থেকে সঠিক আনসারটি হলো বড়াইল পাহাড় বা বড়াইল রেঞ্জ। নেক্সট হলো 47, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? বারে বারে দেখুন কারেক্টের জায়গায় ইনকারেক্ট দিয়েছে, হ্যাঁ ইনকারেক্ট, সেটা দেখুন কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানের মধ্যে 4টা স্টেটমেন্ট দেওয়া, কোনটা ইনকারেক্ট? লাক্ষাদ্বীপ ইজ এ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, Maldives is a union territory of India, Andaman and Nicobar Island is a union territories of India, Puducherry is a union territory of India। এখানে সবগুলাই কিন্তু শুধু বি ছাড়া, কারণ বি হলো মালদ্বীপস ইজ এ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, মালদ্বীপস তো কোনো আমাদের ভারতের জায়গা নয়, সেই জন্য বি আনসার। ইনকারেক্ট বলেছে সেই জন্য বি আনসার। সঙ্গে এগুলো পড়ে থাকার ইউনিয়ন টেরিটরিজগুলো ভালো করে পড়ে যাবেন, কারণ হলো ইনকারেক্ট দিয়েছে তো দিতে পারে কারেক্ট, দিয়ে 3টা দেবে ভুল আর 1টা দেবে শুদ্ধ, তখন সেটাই হবে আনসার। এখন হলো 48-এ দেখি কী দেওয়া আছে, 48টা একটু ভালো করে দেখি। 48-এ আছে দ্য ইকুয়েটর, দ্য ট্রপিক অফ কার্পিকর্ন and the Tropic of Cancer pass through which continent? বিষুবরেখা, মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা কোন মহাদেশের মধ্য দিয়ে অতিক্রম করছে? সেটা আমরা ক্লাস 7-এর সমাজবিদ্যা বইয়ের মধ্যে পেয়েছিলাম, সেটার আনসার হলো আফ্রিকা। ক্লাস 7-এর সমাজবিদ্যা বই থেকে সেটা দিয়েছে, বিষুবরেখা, মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা কোন মহাদেশের মধ্য দিয়ে অতিক্রম করছে? আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে অতিক্রম করছে। Number 49, which of the following is an island state of the United States of America? নিচের কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দ্বীপরাষ্ট্র? আনসার হলো হাওয়াই। আনসারটা হলো হাওয়াই। যারা হাওয়াই করে দিয়েছেন, এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন সবার জন্য, কারণ হলো এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। লাস্ট যখন এডিআরই এক্সাম হয়েছিল তখন গ্রেড 3 সকালে পরীক্ষার মধ্যে ছিল সেই প্রশ্নটা, মানে যারা 12 পাস যারা এক্সাম দিয়েছিলেন, এইচএসএস লেভেলের যারা এক্সাম দিয়েছিলেন তাদের আর সেম এইচএস লেভেলে এবারও দিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দ্বীপরাষ্ট্র হলো হাওয়াই। সেম প্রশ্ন দিয়ে দিয়েছে। এখন দেখি নাম্বার 50-তে কী দেওয়া আছে। নাম্বার 50, sudden burst in the open of the hot water and vapor from deep underground is termed as, মানে হলো গভীর ভূগর্ভ থেকে আকস্মিক বিস্ফোরণে গরম জল এবং বাষ্প নির্গত হওয়াকে আমরা কি বলে জানি? গভীর ভূগর্ভ থেকে যখন আকস্মিকভাবে বিস্ফোরণে গরম জলটা ভূগর্ভ থেকে বেরিয়ে আসে, সেটাকে আমরা কি বলে জানি? 4টা অপশন দেওয়া। গিজার মানে হলো উষ্ণ প্রস্রবণ, বি ভলকেনো মানে হলো আগ্নেয়গিরি, সি হলো টর্নেডো ঘূর্ণীয় বায়ু, ডি হলো সুনামি। গরম জল যে জায়গা থেকে বেরিয়ে আসে সেটাকে আমরা বলি গিজার বা উষ্ণ প্রস্রবণ। নেক্সট কোয়েশ্চন দেখি 51-এ কী দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট, আবারও বলছি ইজ নট দেওয়া, ভালো করে একটু লক্ষ্য করবে যে ইজ নট দিয়েছে, হ্যাঁ ইজ নট, ইনকারেক্ট এভাবেই দিয়ে কিন্তু কনফিউজ করে থাকে স্টুডেন্টদেরকে, ক্যান্ডিডেটসদেরকে কনফিউজ করে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পোনেন্টস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কোনটি ভারতের সংবিধানের উপাদান নয়? 4টা অপশন ছিল, যেখানের মধ্যে ছিল যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, হ্যাঁ ডিউটিস, এগুলো ছিল অপশন। সেখানে একটা অপশন ছিল দ্য ডাইরেক্টিভ রাইটস অফ দ্য সেন্টার, মানে কেন্দ্রের নির্দেশিক অধিকার। দ্য ডাইরেক্টিভ রাইটস অফ দ্য সেন্টারটি হলো ভারতের সংবিধানের উপাদান নয়, সেই আনসারটি। কেন্দ্রের নির্দেশিক অধিকারটা আমাদের কিন্তু ভারতের সংবিধানের উপাদান নয়, মনে রাখবেন। 52-তে দেখি এ কন্টিনিউয়াস রাইজ, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এ কন্টিনিউয়াস রাইজ ইন দ্য প্রাইস লেভেল ইজ কল্ড। কন্টিনিউয়াসলি যখন কোনো কিছুর দাম বাড়তেই আছে সেটাকে কি বলি আমরা?
মূল্যস্তরের ক্রমাগত বৃদ্ধিকে আমরা কী বলি? ইনফ্লেশন বলি। ডিফ্লেশন হলো যখন রেটটা যখন কমে আসে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি শুধু বেড়েই যাচ্ছে, সেটাকে আমরা ইনফ্লেশন বলবো না হাইপার ইনফ্লেশন বলবো? সেটা আমাকে একটু কমেন্টস করুন। সেটা প্লিজ 52 নাম্বার লিখে, 52 নাম্বার আনসার লিখে সেটা কমেন্টস করুন। ইনফ্লেশন হবে না হাইপার ইনফ্লেশন হবে? এখন কে কী দিয়েছেন সেটাও একটু কমেন্ট করুন। গুগলে যখন কি সার্চ করবেন তখন দেখবেন ইনফ্লেশন দেখাচ্ছে, কিন্তু যতটুকু আমি মনে করি সেটা আনসার হবে হাইপার ইনফ্লেশন। সেটা একটু দেখুন, ভালো করে দেখে একটু কমেন্ট করুন আনসারটা হাইপার ইনফ্লেশন না ইনফ্লেশন। নাম্বার 52টা হয়ে গেল। এখন দেখি নাম্বার 53তে কী দেওয়া আছে। নাম্বার 53, হোয়াট ডাস ডে, DAY ডে, ক্যাপিটাল লেটার দেওয়া আছে, ডে স্ট্যান্ড ফর দ্য ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, ডে NRLM, হ্যাঁ দেওয়া আছে। সেই ডেটা কী বোঝায়? জাতীয় গ্রামীণ জীবিকা মিশন ডে বলতে আমরা কী বুঝি? ডের সম্পূর্ণ নামটাও ভালো করে জানা হয়ে যাবে। আর NRLM, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, এটাও কিন্তু দিতে পারে প্রশ্নতে। এবার এই 15 তারিখের এক্সামে দিয়েছে ডে ফুল মিনিং। দেখুন নেক্সটে দিতে পারে NRLM এর ফুল মিনিং। তাহলে NRLM এর ফুল মিনিং হবে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। আর ডের ফুল মিনিংটা কী হবে? ডের ফুল মিনিংটা দীনদয়াল অন্তোদয় যোজনা, দীনদয়াল অন্তোদয় যোজনা। নাম্বার 54, ড্যাশ novel was written by Padmashri রংভং তেরাং। কোন উপন্যাসটি পদ্মশ্রী রংভং তেরাং দ্বারা রচিত বা রংভং তেরাং লিখেছিলেন? আনসারটা হবে রংমিলির হাহি। আনসারটা হবে রংমিলির হাহি। সেটা একটু কানকমন ছিল, অনেকেই পড়ে যাননি, অনেকেই কী বলবো, আমিও জানতাম না, আমিও আজ জেনেছি সেটা আনসার। ড্যাশ নোবেল ওয়াজ রিটেন বাই পদ্মশ্রী রংভং তেরাং, এটার আনসার হবে রংমিলির হাহি। যারা এটা দিয়েছেন শুদ্ধ, যারা ছেড়ে দিয়েছেন কনফিউশনের জন্য ভালো করেছেন, মাইনাস মার্ক পাবেন না। 55-এ কী আছে দেখি। 55-এ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ, দেখুন আবার দেখুন দিয়েছে ইজ নটটা ভালো করে দেখবেন। ইজ নট বা ইনকারেক্ট এগুলা দিয়ে থাকে কনফিউজ করার জন্য। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অফ ইন্ডিয়া, নিচের কোনটি ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নয়? অপশনে ছিল ICG, SSB, NSG, CISF, এই চারটা ছিল অপশনে। যেহেতু নয় বলেছে তাই হবে আনসার হবে ICG। বাকিগুলা কিন্তু হলো ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। বাকিগুলা হলো NSG বলুন, SSB বলুন আর CISF বলুন, এগুলা কিন্তু বাহিনী নয়, ICG। এখন ICGর সম্পূর্ণ নাম যদি আসে তাহলে যাতে আপনারা এক্সামে দিয়ে আসেন, সেই জন্য ICG সম্পূর্ণ নামটা দিয়ে দিলাম, ইন্ডিয়ান কোস্ট গার্ড। ভালো করে একটু দেখে যাবেন, ইন্ডিয়ান কোস্ট গার্ড হলো ICGর সম্পূর্ণ মিনিং। এখন দেখি 56-এ কী দেওয়া আছে। হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল ফর সিলভার, রূপার রাসায়নিক প্রতীকটা কী? কেমিক্যাল সিম্বল অফ সিলভার হলো AG। AGতে যারা টিক করেছেন সম্পূর্ণ শুদ্ধ, 1 মার্ক পেয়ে যাবেন। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট 30 ডেজ আপনার সঙ্গে থাকবো, অনেক ভালো ক্লাস পাবেন। এবং গতকাল রাত্রে দিয়েছিলাম যে ম্যাথস দিয়েছিলাম 15 তারিখে যেগুলো এক্সাম হয়েছিল সেখান থেকে 25টা ম্যাথস দিয়েছিলাম, একটু দেখে মিলিয়ে নিতে পারেন, মনে হয় ভালো হবে। এবং নেক্সট এক্সামের জন্য আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, প্রেয়ার করছি ভগবানের কাছে যাতে আপনারা পান। দেখি 57-এ কী দিয়েছি আমি। 57, প্রেসিডেন্ট অফ USA, সেটা ওয়ার্ল্ড জিকে থেকে দিয়েছে। প্রেসিডেন্ট অফ USA জো বাইডেন। প্রেসিডেন্ট অফ USA জো বাইডেন। আরও কয়েকটা জিনিস একটু বলছি, একটু দেখে যাবেন। প্রেসিডেন্ট অফ অস্ট্রেলিয়া, প্রেসিডেন্ট অফ আমেরিকা তো এসেছে, হ্যাঁ, এইরকম কানাডাটা দেখে যাবেন। যেগুলা দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো বা যেগুলা দেশ খুব
ভালো কাজ করছে ওয়ার্ল্ডে, সেইগুলো একটু ভালো করে দেখবেন। যারা খুব ভালো নামী মানুষ সেটা বিশেষ করে আসে, আর যারা একটু ভিলেন টাইপ সেটাও আসে, কিন্তু ভিলেন টাইপটা একটু কম আসে। যারা খুব বেশি নামী, হ্যাঁ, ওইটাই একটু বেশি আসে। 57 হলো। চলুন দেখি 58-এ কী দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ অ্যান অ্যানিম্যাল সেল? নিচের কোনটি প্রাণীকোষের উৎস? নিচের কোনটি প্রাণীকোষের উৎস? 4টা নাম দেওয়া আছে: নিউক্লিয়াস, গালগি বডি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। ডি আনসার, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটি হলো প্রাণীকোষের উৎস। নেক্সট 59, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ এ শেয়ার? দেখুন, ডাজ নট দিয়েছে, ডাজ নট হ্যাভ এ শেয়ার ওয়ান। হ্যাঁ, নিচের কোন দেশটির সমুদ্রতট নেই? সরি, শেয়ার হবে না, সি শেয়ার হবে। হ্যাঁ, একটু লিখতেও একটু একসঙ্গে অ্যাড হয়ে গিয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ এ সি শেয়ার? নিচের কোন দেশটির সমুদ্রতট নেই? এ চায়না, বি আফগানিস্তান, সি মায়ানমার, ডি ইরান। আনসারটা হবে আফগানিস্তান। সঙ্গে আরেকটা জিনিস বলে যাচ্ছি, যদি অপশনে আফগানিস্তান না থাকতো তাহলে আপনারা কি করতেন? তাহলে অন্য একটা অপশন দিত, যে অপশনটা আনসারটা হবে ভুটান। যদি অপশনে ভুটান থাকে তবেও কিন্তু রাইট আনসার হতো ভুটান। সমুদ্রতট নেই, আফগানিস্তানে নেই, ভুটানেও নেই। লাস্ট কোয়েকশন আজকের ভিডিওর একদম লাস্ট কোয়েকশন। এই 60টি কোয়েকশন আপনারা ভালো করে আবার প্রিপেয়ার করে হয়ে যাবেন। আপনার নেক্সট এক্সামের জন্য রিলেটেড আসবেই এখান থেকে। নাম্বার 60তে ছিল দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আইল্যান্ড গ্রিনল্যান্ড ইজ এ পার্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? কোন দেশের সঙ্গে জড়িত? হ্যাঁ, বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশের অংশ? ডেনমার্ক, সুইডেন, কানাডা, আইসল্যান্ড। কোন দেশের সঙ্গে জড়িত? কোন দেশের অংশ? সেটা হবে ডেনমার্ক। অপশন এ, ডেনমার্কের মধ্যে। একটু সেটা রিলেটেড বলি, যে বিশ্বের বৃহত্তম বলেছিল তো, বিশ্বের বৃহত্তম দ্বীপ বলেছিল। এখন আপনারা আমাকে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ সম্পর্কে একটু কমেন্ট বক্সে লিখুন। বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড হলো বৃহত্তম, ক্ষুদ্রতম দ্বীপ কোনটি একটু ভালো করে দেখে যান। আর এদিকে দেখুন, এটার সঙ্গে আরেকটা ছিল, গ্রিনল্যান্ডের টোটাল এরিয়াটা আমি দিয়ে দিলাম যদি পরীক্ষাতে আসে। ডেনমার্ক দেশ আগে দিয়েছিল, এখন যদি দিয়ে থাকে যে গ্রিনল্যান্ডের টোটাল এরিয়া কত হবে? 2.16 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। 2.16 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার হবে গ্রিনল্যান্ডের টোটাল এরিয়া। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। এই 60-র মধ্যে আপনারা কত পাবেন সেটা আমাকে একটু কমেন্ট করুন, যে 60-র মধ্যে আপনাদের কতটা শুদ্ধ হয়েছে। আর সঙ্গে থাকবেন, আগামী 30 দিন আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিওস নিয়ে আসবো। আপনারা তো লাভবান হবেন, সঙ্গে ঘরে পরিবারে স্টুডেন্টদেরকেও দেখাবেন, যাতে তারা অবসর সময়ে মোবাইলে গেম না খেলে একটু নলেজটা নিতে পারে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এক্সাম ভালো হবে, খুব ভালো হবে, বিশ্বাস নিয়ে যাবেন। সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।